আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি মাহাপরিণয় নিশফার ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে আমাদের আজকের আয়োজনে সকল প্যানেলিস্ট এন্ড ভিউয়ার্সদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার থিম হলো ডিজিটাল লিটারেসি আওয়ার ওয়ে ফরওয়ার্ড আন্ডার দ্য ক্যাম্পেইন সেফ ইন্টারনেট সেফ ইউ বাই ইউথ পলিসি ফোরাম এন্ড টিকটক। প্রথমে আমি আমাদের আজকের স্টিমড প্যানেলিস্টদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত মাল্টিমিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর এনায়েত চৌধুরী, আছেন একজন অ্যামেজিং টেক এক্সপার্ট অ্যান্ড প্রিনার ল্যাবের কো-ফাউন্ডার রাকসান্দার রোখাম ম্যাম, project manager of UNDP Robert Stallman sir, and our very own YPF fellow of Tech and Artificial Intelligence Soed Ishtaq Ahmed Bhaiya, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ইউনিভার্সিটি অফ টরন্টোতে কর্মরত আছেন। সকলেই ওয়াইপিএফ এবং টিকটক সম্পর্কে কম বেশি জেনে থাকতে পারেন, তবুও আমি একটু ব্রিফলি বলে দিতে চাচ্ছি। ওয়াইপিএফ হলো একটি ইয়ুথ লেড অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রতিনিয়ত নানা ধরনের পলিসি ইস্যুস নিয়ে রিসার্চ এবং অ্যাডভোকেসি করে থাকি। এবং টিকটক, অ্যাজ উই নো অল, is currently one of the biggest social media platform in the world, যেখানে you can make bite-sized videos. ইউথ পলিসি ফোরাম এবং টিকটক এই বছরের শুরুতে যৌথ প্রযোজনায় নিয়ে এসেছিল সেফ ইন্টারনেট সেফ ইউ ক্যাম্পেইনে, যার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করা, তাদেরকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ্লিকেশনস এবং ফিচার্স সম্পর্কে জানানো এবং পরিশেষে একটি সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারা। এরই সূত্র ধরে আমরা আমাদের হোল ক্যাম্পেইন জুড়ে বাংলাদেশের প্রায় 6টি জেলার 10টি বিশ্ববিদ্যালয় ডিজিটাল লিটারেসির উপর ওয়ার্কশপ এবং মাসব্যাপী রচনা ও টিকটক ভিডিও মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আজকের ক্লোজিং ডায়ালগের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পেইনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের ডায়ালগের মেইন এজেন্ডা হলো ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে আমাদের কমিউনিটির শেয়ার্ড রেসপন্সিবিলিটিস কি সেই সম্পর্কে জানতে পারা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাইভার্স ফিল্ড থেকে এক্সপার্টস, যেমন টুডে উই হ্যাভ টিকটক, ইউএনডিপি, প্রিনার ল্যাব, YPF as in Youth Led Foundations and Tech Experts. যখনই আমরা আলোচনার মাধ্যমে ডিফারেন্ট সেটস অফ অপিনিয়ন পেয়ে থাকি ফ্রম ডিফারেন্ট মাইন্ড, তখন সেগুলোকে অ্যাকুমুলেট করে আমরা একটি ওভারঅল অ্যানালাইসিস করতে পারি এবং পরবর্তীতে সচেতন থাকতে পারি যখনই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো ধরনের প্রজেক্ট অথবা কিছু করছি না কেন। তাই আর দেরি না করে আলোচনার শুরুতেই আমি প্রথমে ডেকে নিতে চাচ্ছি আমার টিম লিড প্রদ্যুৎ পল ভাইয়াকে, যিনি আমাদের হোল ক্যাম্পেইন সেফ ইন্টারনেট সেফ ইউ এর ওভারভিউ, সামারি, রিপোর্টস ইত্যাদির উপর এখন একটি প্রেজেন্টেশন শো করবেন। ভাইয়া, if you're ready, the floor is yours. Thank you. Thank you, Mapara. So I'm starting the presentation, but before that, digital literacy is a life skill in the present era of a growing and global educational society. While in Bangladesh, we often see people suffer in absence of these skills, there is still a limitation in terms of infrastructure and resources to combat the need of digital literacy. If you look at the data, we'll see there is active 49.55 million social media users in Bangladesh with the internet penetration rate of 28.8% as of January 2021. It is high time we facilitate the learning among masses, and from Youth Policy Forum, we exactly. Excuse me, if you kindly go to the presentation mode, it would be better, I think. Okay. So that, thank you. Right, yeah. So, thank you. Yeah. So it's high time we facilitate the learning among masses, and from Youth Policy Forum, we exactly did the same. With our campaign, Safe Internet, Safe You, we directly educated 2,000 plus Bangladeshi university students from across 10 public and private universities. And we complete the project with an overall reach of 500 plus. Now it's time to take a pause and look back on our journey, and I'll do it right now. So as you can see, the whole project was funded and supported by TikTok, and for the project we had the media partner, the business standard, and Bonik partner. In this arrangement, we had 2 dialogues and a 6 months long campaign. We had 10 different workshops in different public and private universities. So our objective was to improve the overall social media experience of the users. And in a broader term, we wanted to create a safe space that will enable to create an ecosystem for better social media users. And we wanted to encourage positive participation
on the social media platform, on different social media platform, to be frank. So how was our workshop? If we look at the data, we can see the arrangement was for 10 universities, and we covered 6 geographical locations. There were 7 public universities, the big names, Dhaka University, Rajshahi University, Chittagong University, and many more. There were 3 private universities as well, IUT, AUW, and BRAC. If you go to the detail of the workshops, there were 2,822 participants, registered participants, and among them, 2,000 plus were present in the workshops. We had highest number of registrations, that 466 from BUP, and the lowest number was from IUT, that is 110. And we had over an average of 282 registrations for each workshops. The workshop's length was on average 120 minutes. So what we did for the campaign. For the campaign part, we made a big chunk of posters, that's 122, and the number of social media posts we made that crossed 120. So that we had a very good average social media reach as well for the project. Now, so let us look at the general attitude of people towards social media. Only 29% of people, from of the youth generation use social TikTok as a platform, and the rest are not into the platform as of yet. So what are participants? Sorry, only 13% of the country's population, that the youth population, have TikTok account, and they use it for the fun purposes and joy, and to create and share joy among them. So the overall among the participants, the overall 80% of the user of TikTok, they just use it for having fun or just watching the videos and such purposes, while only 22% of the participant use it as a creator media and create their own content. So now let's take a look of the success of the project. If we look at the data, 68% of the participants of the workshop were satisfied with the knowledge we shared throughout the workshops, and they recognize our content, and the overall, the overall rating for the project was 4.4 among 5, and 53% of the people, the participants, marked it as a 5 out of 5. So how was our evaluation? What is the future for TikTok? So in the pre-evaluation segment, we saw 13% of the people with having TikTok account participated in our program, in our workshops, while 38% of the participants agreed that they will have a TikTok account in future days. Now, what our participants said about the project? Many of they send us some sort of recommendations, and some of them were very much enlightened throughout the project. And I believe that where the success of the project lies. That were engaging. That was a good learning opportunity for them, and they took the advantage of the whole project. So there are a few appreciation from our participants, where the people of the participants, the university was directly reach out to me or some of my colleagues, and they showed their appreciation that was hugely beneficial to them, the project and the workshops, and they will learn now to be the safer user of the internet. So here goes another appreciation note, and where the success of the project lies. So we had a competition, many of you know. So according to that competition, that we had the winner from Chittagong University, Mohidul Alam, in the ASC competition part for the TikTok video making competition, where the winner Minhajur Rahman from University of Rajshahi. And our overall campaign reach was 2,600 plus direct reach through workshops, and there were indirect reach of 5 lakhs plus. Before I end my speech here, I want to convey a big shout out to my team. That is Nabila Kausar, Zawad Shams,
Hena Mohammed Shubo, Wayomio Mahapara Nuranishwar. And thank you guys for being always there for leading a successful campaign on safe internet and Safe You. And I think the campaign was overall successful for you, for your dedication. And I want to convey my thanks to YPF, bigger team, YPF leadership and core team as well. Thank you for everyone's supports. And with that note, I am very much looking forward to the discussion today. Thank you. থ্যাংক ইউ প্রদীপল ভাইয়াকে। আশা করছি আমাদের গেস্টদের কাছে ক্লিয়ার হয়েছে ক্যাম্পেইনটি কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছে ইয়াং জেনারেশনের উপর, এবং আমাদের এজেন্ডাস কি কি ছিল, ওভারঅল কতটুকু সফলতা আমরা লাভ করতে পেরেছি থ্রু আউট দ্য ক্যাম্পেইন। এই পর্যায়ে আমি এখন আমাদের মেইন আলোচনায় চলে যেতে চাচ্ছি। সো যখনই আমরা ডিজিটাল সেফটি অথবা ডিজিটাল লিটারেসি নিয়ে কথা বলে থাকি, আমাদের মাথায় প্রথমেই চলে আসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা। In the current world, as we know, social media is completely intertwined with our daily life, and it's not only for our young generation, but we can definitely say that it affects them the most. আর যেটা না বললেই নয়, আমরা সকলেই জানি TikTok is currently one of the leading social media platform with having a huge number of users. এবং এর ইউজিং এর ক্ষেত্রে বোথ পজিটিভ এবং নেগেটিভ এফেক্টস আমরা দেখে থাকি। এবং শুধু তাই নয়, ইন্টারনেটের নিরাপত্তার ক্ষেত্রে আমরা যদি বলি, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট, হ্যাকিং, গেটিং ফলস ইনফরমেশন ইত্যাদি এই প্ল্যাটফর্মস গুলোতেই সবচেয়ে বেশি হয়ে থাকে। সো আমাদের সাথে আজকে আছেন এনায়েত চৌধুরী ভাইয়া, যিনি প্রতিনিয়তই নানা ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে আসছেন বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা, পলিসি ইস্যুস ইত্যাদির উপর। তাই ভাইয়ার কাছে আমি রিকোয়েস্ট করব তার বক্তব্য রাখতে এই ব্যাপারে যে কিভাবে তরুণ প্রজন্মকে টিকটক এবং আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এর সাথে ইন্টিগ্রেট করা যায় এবং বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় সম্পর্কে তাদেরকে জানানো যেতে পারে। সেই সাথে টিকটকের কি কি বেনিফিটস আছে when it comes to youth and learning, এবং কি কি স্টেপস আমরা নিতে পারি to make a better environment for TikTok for our young and new users. Bhaiya, if you're ready, the floor is yours. Thank you. Thank you so much for that was a really nice presentation from Mr. Paul. আমি আসলে ডেটাগুলো লিখে নিতেছিলাম যে এটা কাজে লাগবে পরে। So it was a really nice presentation. So the questions are, আমরা যখন টিকটক ব্যবহার করি তখন ওভারঅল আসলে সোশ্যাল মিডিয়াতে টিকটকের ব্যাপারে খুব নেগেটিভ একটা পারসেপশন অলরেডি সাস্টেইন করতেছে। সো জিনিসটা হচ্ছে, আমি যখন প্রথম আমার টিকটক অ্যাকাউন্টটা খুলি অ্যান্ড এইটা ছিল টিকটকের অফিসিয়াল যেই আমাদের 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 সাথে হচ্ছে দক্ষিণ এশিয়ার যেই পার্টটা আছে, ওইখানে হচ্ছে টিকটকের একজনই আছে, সে হচ্ছে শতক। সো সে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অলওয়েজ। সো তার অনুপ্রেরণাতেই মূলত আমার টিকটক অ্যাকাউন্ট খোলা। তো সে যখন বললো যে TikTok account খোলেন, কারণ হচ্ছে TikTok account, most of the users who are using TikTok, they are not the content creators, they just watches the videos. So this percentage is 78% according to the previous presentation, and 22% have the TikTok accounts who are mainly content creators. So why not যারা content creation এ already আছে, content creator হিসেবে আছে, ওদেরকেই আমি টিকটকের মধ্যে আনি, because the sustainability issue is very much important when in terms of content creation. তো টিকটকের আগে থেকেই হচ্ছে এটা একটা প্ল্যান ছিল যে যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাচ্ছে ফেসবুক অ্যান্ড ইউটিউবের মধ্যে, তাদেরকে আমি টিকটকের মধ্যে কিভাবে এনগেজ করতে পারি, বিকজ টিকটক হ্যাজ আ শর্টার ভিডিও ফরম্যাট। সো আমি যখন আমার 10 মিনিটের ভিডিও বানাই, ওইটাকে আমি যখন ছোট করে হচ্ছে চিন্তা করতে যাই, আমার 1 মিনিটের ভিতরে বা 30 সেকেন্ডের ভিতরে যা বলার আমার সবকিছু বলতে হবে। সো ওইখান থেকে আমরা যখন এনগেজ করতে যাই, প্রথম টিকটক অ্যাকাউন্ট খুললাম এন্ড সবাইকে বললাম আমি এখন টিকটক অ্যাকাউন্ট খুলেছি, আপনারা চাইলে এখানে ফলো করতে পারেন। সো আমি একটা হিউজ নেগেটিভ ভাইব পাই, কারণ সবাই বলে যে আপনার জন্য আমাকে এখন টিকটকে যাইতে হবে, এত ক্রিঞ্জ একটা প্ল্যাটফর্মের মধ্যে যাইতে হবে, আপনি কেন আমাদেরকে এখানে যেতে বাধ্য করতেছেন। সো আমি কোনোভাবেই বুঝাইতে পারি নাই যে টিকটক আসলে শর্টার ফরম্যাট, এটা জাস্ট একটা মিডিয়াম অফ এক্সপ্রেসিং ইউর কন্টেন্ট। সো ওইটার মধ্যে ভালো খারাপ দুইটা ভাবেই আপনি ইউজ করতে পারেন, কিন্তু মানুষজন মানতেই চায় না টিকটক ক্রিঞ্জ। সো there is certain niches of consuming contents, like there are some YouTube content consumers, there are some Facebook content consumers, and there are some TikTok content consumers. So প্রত্যেকটা নিশ একটা একটা থেকে আলাদা। যারা টিকটকের মধ্যে আছে ওরা জেনারেলি ইউটিউবে আসে না, আবার যারা ইউটিউবের মধ্যে আছে ওরা জেনারেলি ফেসবুক আর টিকটক বেশি একটা খুব ইউজ করে না। সো এই মানে অবশ্যই কনভার্জেন্স আছে কিছু কিছু জায়গায়, যে সার্টেইন পোর্শন ইউটিউব ফেসবুক দুইটাই দেখে, বা টিকটক ফেসবুক ইউটিউব তিনটাই কনজিউম করে, এরকম পোর্শনও আছে। কিন্তু
অনেক বড় একটা পোর্শন আছে যারা শুধুমাত্র ইউটিউব দেখে বা টিকটককে হেট করে। তো এখন টিকটকে আমরা যখন নিয়মিত কন্টেন্ট দিচ্ছি, আমাদের আসলে মেইন মোটিভেশনই থাকে এইটা যে ওইখানের যে একটা হিউজ অডিয়েন্স আছে, তারা তো সাপোজ আমরা যখন কন্টেন্ট বানাচ্ছি না বা অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটররা যখন কন্টেন্ট বানাচ্ছে না টিকটকের মধ্যে, সো ফর যারা ইউজার তারাই শুধু কন্টেন্ট দিচ্ছে। সো মোস্ট অফ দ্য টাইম অনেক গার্বেজ কন্টেন্ট চলে আসে, যেটা হচ্ছে তাদের লাইফে হয়তো খুব বেশি একটা ইফেক্ট ফেলছে না, বা যেটা খুবই অ্যাডিকটিভ, জাস্ট টাইম কিল করছে। কিন্তু ওটা খুব, আমি এখন আসলে ডেফিনেশন ওয়াইজ যেতে চাই না যে কোনগুলো আসলে লাইফে খুব বেশি ইফেক্ট ফেলে আর কোনগুলা ফেলে না, বাট জাস্ট জেনারেলি যদি বলি যে আমি যদি ধরে নেই সাদা চোখে যে আমাদের কন্টেন্ট হয়তো মানুষের লাইফে কোনো একটা ইফেক্ট ফেলে, বা কিছু একটা শিখতে পারে সে, বা কিছু একটা লার্নিং হয় এরকম ভাবে, তো ওই বিবেচনা থেকে মানুষজন দেখা যায় যে এই কন্টেন্ট গুলাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা অনেক বেশি পরিমাণে দরকার, রাদার দেন আমরা যদি বলি যে না টিকটক একটা ক্রিঞ্জ প্ল্যাটফর্ম, আমি ওখানে কোনো কন্টেন্ট বানাবো না, সো এখান থেকে যদি সরে আসি, ওই হিউজ একটা কন্টেন্ট কনজিউমার গ্রুপ যারা হচ্ছে ছোটবেলা থেকে হয়তো এই টিকটক দেখে দেখে বড় হচ্ছে, তাদেরকে কিন্তু আমি টাচ করতে পারছি না। সো ওইখানে কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমি এদেরকে সার্ভ করতে পারছি না। আমি শুধুমাত্র ইউটিউবে যদি থাকি বা শুধুমাত্র ফেসবুকে যদি থাকি, অ্যান্ড আমি এটা সবাইকে ক্লিয়ারলি এইটা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করাইতে চাই যে টিকটকের অডিয়েন্স বেস ইজ টোটালি ডিফারেন্ট। মানে হচ্ছে যে ওরা জেনারেলি শুধু টিকটকই দেখে, এইটা যদি আমি মানে ধরে নেই তাহলে হচ্ছে আই থিঙ্ক ফার্দার আলোচনা আরো বেশি ইজিয়ার হবে। এই এই অডিয়েন্স বেসটা, সাপোজ আমি আমার আমার ড্রাইভার বা ড্রাইভারের পাশে যে বসে আছে, ড্রাইভারের হেল্পার সাপোজ, সে কিন্তু শুধু টিকটক দেখে, সে কিন্তু হচ্ছে ইউটিউবে যায় না, সে কিন্তু ফেসবুকে খুব একটা বেশি যায় না। সো এই অডিয়েন্স বেসটা টোটালি আলাদা। সো আমরা যদি এটাকে টাচ করতে না পারি, এটা একটা হিউজ গ্যাপ থাকবে। আমি হয়তো বেশি সময় নিয়ে নিচ্ছে কিনা জানি না, কিন্তু হয়তো আবারও আমরা এই ডিসকাশনে ফেরত আসতে পারি পরবর্তীতে। থ্যাংক ইউ। না না ভাই, ইটস অলরাইট। আমরা মানে চাচ্ছিলাম ওভারভিউটা যদি মানে সম্পূর্ণভাবে জানতে পারি, পরবর্তীতে আমাদের ভিউয়ার্সদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলোও যদি অ্যান্সার করা যায়। তো আপনি কি আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন? আই গেস আমি এখানে আপাতত অফ যাই, পরবর্তীতে যদি দরকার হয় আমি অ্যাড করবো সবার সাথে। হ্যাঁ হ্যাঁ, শিওর। তো ভাইয়া যে কথাটা বললেন আসলে খুবই গুরুত্বপূর্ণ। যখনই আমরা হচ্ছে গিয়ে কোনো একটা প্ল্যাটফর্মকে দেখি, মানে তাদের কন্টেন্ট দেখে আমরা প্রথমেই ধরে নিই যে এটা ক্রিঞ্জ হতে পারে অথবা এরকম কিছু হতে পারে, আমরা ভালো খারাপটা নিয়ে ওভাবে বিবেচনা করি না। তাই এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেটা মানে আমাদের মানে খেয়াল রাখা উচিত। তো আলোচনাটা আমি ট্রাই করব যেন হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স এর অ্যান্সার দিতে পারি। তো এখন আমি একটু চলে যাব আমাদের আজকে টিকটক রিপ্রেজেন্টেটিভের কাছে, ফেরদৌস আল মুত্তাকিন, যিনি পাবলিক পলিসি লিড সাউথ এশিয়া টিকটকে। তিনি দুর্ভাগ্যবশত আজকে আমাদের সাথে থাকতে পারছেন না ওয়ার্কশপে, বাট তিনি তার শুভবার্তা আমাদের এই ক্লোজিং ডায়ালগের জন্য ভিডিও আকারে পাঠিয়েছেন, তাই আমি এখন সেটা একটু প্লে করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম ফেরদৌস মোতাকিন। আমি টিকটকের সাউথ এশিয়া বিষয়ক পাবলিক পলিসি এবং গভর্নমেন্ট রিলেশনসটা লিড করি। আজকে এই সমাপনী অনুষ্ঠান যেটা ওয়াইপিএফ আয়োজন করেছে, সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওয়াইপিএফকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ আমাদের জন্য একটা অন্যতম প্রায়োরিটি মার্কেট, এবং এই মার্কেটে ইউজারদের সেফটি তথা ডিজিটাল সেফটি এনশিওর করা আমাদের একটা প্রায়োরিটি কার্যক্রম। আমরা পৃথিবীব্যাপী বিভিন্ন সংগঠনের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এই ডিজিটাল সেফটি এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করে থাকি। তার একটি অংশ হিসেবে ওয়াইপিএফ এর সঙ্গে আমরা এই ক্যাম্পেইন, ডিজিটাল সেফটি ক্যাম্পেইন আয়োজন করেছিলাম। ওয়াইপিএফ গত বেশ কয়েক মাস ধরে প্রায় 10টি ইউনিভার্সিটিতে 2000 স্টুডেন্টের মধ্যে বাংলাদেশের ডিজিটাল সেফটি ক্যাম্পেইনটা স্প্রেড করেছে, এবং তারা কিভাবে টিকটকের মতো প্ল্যাটফর্ম ভালোভাবে সেফলি ইউজ করা যায় সেটা এনশিওর করতে হেল্প করেছে। এইরকম উদ্যোগ আমাদের সামনে আরো করতে হবে। আমাদের এই প্ল্যাটফর্মের সেফটি এনশিওর করার জন্য আমাদের আছে একটা রোবাস্ট কমিউনিটি গাইডলাইন, এবং সেই কমিউনিটি গাইডলাইনের প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে আমাদের যারা ইউজার আছে তারা তাদের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারে। আমাদের স্লোগান হচ্ছে ইন্সপায়ার ক্রিয়েটিভিটি এন্ড ব্রিং জয়। আমরা আমাদের ইউজারদেরকে তার ক্রিয়েটিভিটি ইন্সপায়ার করাতে চাই,
যাতে এবং এমনভাবে যাতে করে তারা সেফলি ইন্টারনেট এবং ডিজিটাল প্রোডাক্ট ইউজ করতে পারেন, এর মাধ্যমে তাদের মধ্যে এবং সবার মধ্যে জয় ছড়িয়ে দিতে চাই। আমাদের সামনে আরো অনেক এক্সাইটিং প্রজেক্টস এবং প্রোগ্রাম আসছে, আমরা সেই প্রজেক্টগুলো নিয়ে আসবো বাংলাদেশে, এবং এর মাধ্যমে বাংলাদেশ যে আমাদের জন্য একটা প্রায়োরিটি মার্কেট, এই প্রায়োরিটি মার্কেটকে আমরা আরো সমৃদ্ধশালী করে তুলতে চাই। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই সমাপনী অনুষ্ঠান আয়োজন করার জন্য, স্পেশালি ওয়াইপিএফ কে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Okay, থ্যাংক ইউ ফেরদৌস ভাইয়াকে, যদি তিনি আমাদের সাথে আজকে নেই। তো আলোচনার এই পর্যায়ে তাহলে আমি যেতে চাচ্ছি আমাদের আজকের একটা বিশেষ আলোচনার পয়েন্টে। সো আমরা যখন আমাদের ক্যাম্পেইনে বিভিন্ন ইউনিভার্সিটিজে ওয়ার্কশপ কন্ডাক্ট করছিলাম, তখন উই ইউজ টু হ্যাভ ব্রেকআউট সেশনস, যেখানে স্টুডেন্টসরা তাদের সাথে হওয়া সোশ্যাল হ্যারাসমেন্ট অথবা ফেক নিউজ তারা যে পেয়ে থাকছি সেগুলো আমাদের সাথে শেয়ার করেছিল। শুধু তাই নয়, আমরা তাদের সাথে একটি পোস্ট ইভ্যালুয়েশন সার্ভে করেছিলাম। সেখানে ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পেয়েছি যে তুলনামূলক ছেলেদের থেকে মেয়েরা বর্তমানে বেশি এক্সপোজড when it comes to digitally being unsafe or being harassed or facing cyberbullying. Not only that, we can also see a huge gap between girls and boys of our country when it comes to digitally being properly educated or learning. Mostly এটা আমরা আমাদের রুরাল এরিয়াস গুলোতে দেখে থাকি। সেখানে আমরা হচ্ছে কি ডিজিটাল সেফের পাশাপাশি লিটারেসি নিয়ে যে গ্যাপটা আছে আমরা সেন্স করতে পারি। এরই ধারাবাহিকতা আমাদের দেশের নারীদের এখন ডিজিটাল এডুকেশনের কনটেক্সট কোন পর্যায়ে আছে এবং এর জব ফিল্ড অ্যাজ ইন আইসিটি ইন্ডাস্ট্রিতে তাদের অবদান কতটুকু, তারা কি সেই ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা, এবং তাদের সাথে মিডিয়া প্ল্যাটফর্মসে হওয়া বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট কমাতে আমরা কি কি উদ্যোগ গ্রহণ করছি অথবা সরকার কি কি উদ্যোগ গ্রহণ করতে পারে সেই বিষয়ে আলোচনা করা খুবই জরুরি। তাই আমি এখন অনুরোধ করবো আমাদের সাথে আজকে আছেন রাকসান্দা ম্যাম তার বক্তব্য রাখতে। তিনি নানা ধরনের কাজ করেছেন ডিজিটাল লিটারেসির উপর, বিশেষ করে women empowerment, literacy for women entrepreneurs, safety of women in the ICT industry, and she's also an amazing tech expert and also the co-founder of Prerna Lab, which is a tech field. So আমি আপুকে রিকোয়েস্ট করবো আপু যদি আপনার এখন বক্তব্যটা রাখতেন। থ্যাংক ইউ মাপারা, এবং অসাধারণ একটি আর কি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য টিকটক এবং হচ্ছে ওয়াইপিএফ কে অনেক ধন্যবাদ, এবং আমার সঙ্গে যারা আর কি আমার কো প্যানেলিস্টরা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর কি শুরু করছি এনাদ ভাইয়ের কথা দিয়ে, বেশ ভালো লাগছিল ওনার কথাটা, এবং একটা পর্যায়ে কি আসলে উনি যখন বলছিলেন যে আসলে আমি আপনার পয়েন্টে আসছি মাপা, তার আগে যখন বলছিলেন ওনার কথাটা একটা কথা থেকেই আমার একটা জিনিস আর কি মাথায় তখন আসলো, যে টিকটকে হচ্ছে আপনার অনেক অল্প সময় আপনাকে রিপ্রেজেন্ট করতে হয় a lot of information। তো সেক্ষেত্রে যেটা হয় যে ইটস কাইন্ড অফ যদি আপনি বলেন যে আপনি ইদার ডিজিটাল লিটারেসি নিয়ে কথা বলেন বা যে কোনো বিষয় নিয়ে কথা বলেন, ইউ হ্যাভ টু প্রিপেয়ার আ এলিভেটেড স্পিচ ফর ইয়োরসেলফ। একটা এলিভেটেড পিচ রেডি করতে হয় যেটা দিয়ে হচ্ছে আপনি প্রমোট করেন। এবং টিকটকে আমি বলবো যে আমি নিজেই বেশ কিছু লার্নিং কি বলে ওটাকে চ্যানেলস বা পেজেস গুলো ফলো করি। ফর এক্সাম্পল ওয়াশিংটন পোস্টে হচ্ছে অনেক ধরনের আপনার নিউজ ওখানে পাওয়া যায়, আপকামিং বা লেটেস্ট যে ইনফরমেশন গুলো আছে। ক্যানভা অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করে। সো এরকম যেগুলো প্ল্যাটফর্ম আছে, ফর এক্সাম্পল গুগল, ফেসবুক, ক্যানভা, মাইক্রোসফট এক্সেল, এভরিথিং, যে তাদের যে টিপস গুলো হয় তারা খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে ইনফরমেশন গুলো। বাংলাদেশে 10 মিনিটস স্কুল আছে, আমি বলবো যে যদি আসলে ইউটিলাইজ করা যায় অ্যাজ আ ইউজার, কেউ যদি চায় যে না আমি আসলে জিনিসগুলো শিখবো বা জানবো, আই বিলিভ যে টিকটক ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম টু লার্ন অলসো। এখন আসি আর কি আপনার কথায়, আমি আজকে একটা প্রথম আলোতে প্রথম আলো বা বাংলা ট্রিবিউন একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে আর কি আসে এরকম যে আপনার তথ্য একটা এসেছে যে অনলাইনে যখন কি ধরনের আর কি যে আপনার ইন্টারনেটে যে ফ্রড গুলো হয় বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, ছেলেরা কি কি ধরনের জিনিসে ফেস হয়, মেয়েরা কি কি ধরনের জিনিসে ফেস হয়। তো জিনিসটা এসেছে এরকম যে অনলাইন হ্যারাসমেন্ট, রিভেঞ্জ পর্ন, এই জায়গাটাতে মেয়েদের অনেক বেশি ভিক্টিমাইজড হয়। অন্যদিকে ছেলেদের হয় মোর অন আপনার ফিনান্সিয়াল যে ফ্রড গুলো হয় বা আপনার এই যে টাকা পয়সা নিয়ে যে ফ্রড গুলো, ওই জায়গাটা থেকে ছেলেরা বেশি ভিক্টিমাইজড হয়। এখন আমি যদি বলি আসলে
মেয়েদের জায়গা থেকে যে কি হচ্ছে না হচ্ছে, আমরা যদি বলি প্রেরণা ল্যাব আমাদের অর্গানাইজেশন থেকে আমরা কি কি কাজ করেছি বা করছি। তো আমাদের স্টার্ট হয় 2014 এবং অনলাইন সেফটি নিয়ে আমরা কাজ করা শুরু করি, বা পার্টিকুলার মেয়েদেরকে নিয়ে কাজ করা শুরু করি যখন এজ অ্যান অর্গানাইজেশন আমরা ফাউন্ড করি। এবং যখন হোলি আর্টিজান হয়, হোলি আর্টিজানের পর থেকে উই থট যে ইন্টারনেটে অনেক ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছিল, অনেক ধরনের আপনার মিস ইনফরমেশন ছড়াচ্ছিল। উই রিয়েলাইজড উই নিড টু ওয়ার্ক অন দ্যাট ফিল্ড, এন্ড তখন থেকে উই স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট। এন্ড তারপর আস্তে আস্তে আমাদের কাজ হয়। আমরা বাংলাদেশ ইলেকশনের আগে ফেসবুকের সাথে কাজ করেছি জার্নালিস্টদেরকে এম্পাওয়ার করার জন্য ফ্যাক্ট চেকিং নিয়ে। তারপর গুগলের সাথে কাজ করা হয়েছে টিনেজার যারা ওমেন আছে স্কুলে আপনার 7, 8, 9 এই এজ রেঞ্জে, তাদেরকে কিভাবে করে ডিজিটাল লিটারেসি দিয়ে ট্রেনিং করা যায়। তো এই ধরনের কাজ হচ্ছে। স্ট্যাট আসলে কি বলে, তো জিএসএম এ একটা আর কি রিপোর্ট বের করেছিল, সেটা বলেছে যে বাংলাদেশে আপনার 65% মানুষ হচ্ছে মোবাইল, মেয়েরা আর কি 65% মেয়েরা মোবাইল ইউজ করে এবং 19% তার মধ্যে হচ্ছে ইন্টারনেট ইউজ করে। এবং এই ইন্টারনেট ইউজারদের মধ্যেও আপনারা দেখবেন যে অলমোস্ট 70 to 80% হচ্ছে অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়। এবং আর কি আমাদের পপুলেশন স্ট্যাটে রিসেন্টলি দেখা গেছে ছেলেদের থেকে কিন্তু মেয়েদের জনসংখ্যাটা বেশি, 8,33,00,000 মতন। এই 8,33,00,000 ভিতরে আপনি যদি চিন্তা করেন যে কি পরিমাণ মানুষ, মানে এত অল্প স্কেলে যদি ইন্টারনেট ইউজ হয় এবং এর মধ্যে এত ম্যাসিভ আকারে যদি অনলাইন হ্যারাসমেন্টটা হয়, তাহলে এই জায়গায় আসলে ডিজিটাল লিটারেসিতে অনেক ধরনের কাজ করার জায়গা রয়েছে, যেটা আর কি we believe as an organization বা গভর্নমেন্ট বা যারা স্টেক হোল্ডার্স আছেন তারা বিভিন্ন ধরনের কাজ করে আসছেন। এখন ডিজিটাল লিটারেসি আমাদের বাংলাদেশে মেয়েরা যেভাবে নিচ্ছে, যে আসলে কতটুকু জানে, আমরা যদি দেখি যে আরবান এরিয়াতে মেয়েরা কতটুকু জানছে, আরবান যে আপনার ঢাকা বা সিটিগুলোতে আছে এই জায়গায় মোবাইল ইউজ বা স্মার্টফোনের ইউজ বেশি হওয়ায় কিছুটা হলেও তারা জানে, বাট প্রবলেম হচ্ছে রিমোট এরিয়াগুলোতে আপনার এই নাম্বারটা অনেক কম। কারণ হচ্ছে যে তাদের প্রায় দেখা যায় যে রিভেঞ্জ পর্ন বের হয়ে যায়, বা তাদের এই সম্পর্কে অনেক সময় জানাশোনাটা কম থাকার কারণে এই ভুলটার সম্মুখীন হয়। পার্টিকুলারলি আরো জায়গায় সেখানে কাজ করা হচ্ছে যেখানে হচ্ছে চাইল্ড ম্যারেজটা বেশি, যেই পার্টিকুলার এরিয়াগুলোতে চাইল্ড ম্যারেজ রেট বেশি সেই জায়গাগুলোতে ডিজিটাল লিটারেসি নিয়ে আরো বেশি কাজ করা দরকার। এবং আমার কাছে মনে হয় যে আসলে অনেক ধরনের কাজ হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট অনেক ধরনের কাজ আসলে করেছে। আমরা রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা কাজ করছি, যেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি সেন্টারের সাথে মিলে একটা কাজ করছে, যেখানে 1000টা শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশনাল ইনস্টিটিউশনে আপনার ক্লাস 7, 8, 9 এই রেঞ্জে হচ্ছে তাদেরকে ট্রেনিং করা হবে ডিজিটাল টুলস, মিস ইনফরমেশন, তারপর হচ্ছে স্প্যাম বা কিভাবে আপস্ট্যান্ডার্ড হতে হয়। আপনি অনলাইনে কাউকে দেখছেন, একটা মেয়েকে হ্যারাস হতে দেখছেন, আপনি চুপ না বসে থেকে আপস্ট্যান্ডার্ড ভূমিকা পালন করেন, সেই জায়গাগুলোতে কিভাবে ট্রেন করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। এবং এর পাশাপাশি যদি আপনি একটা প্রশ্ন করেছিলেন যে জব মার্কেটের ক্ষেত্রে বা মেয়েরা আসলে কতটুকু স্কিলড এই জায়গায়, আমাদের এজ এন অর্গানাইজেশন আমরা এই কাজটা করে থাকি যে আমাদের বেগম নামে একটা প্ল্যাটফর্ম আছে এবং এই প্ল্যাটফর্ম থেকে আমরা কন্টিনিউসলি কন্টেন্ট জেনারেট করি এবং অনলাইন এবং অফলাইন ট্রেনিং প্রোভাইড করে থাকি। আমরা একটা কনসেপ্ট নিয়ে এসেছিলাম যেটার নাম হচ্ছে ওয়ার্কাথন, যেটা কিনা মেয়েরা একটা ওয়ার্ক স্পেসে, একটা রিয়েল ওয়ার্ক স্পেসে গিয়ে যাদের এখনো যারা আপনার 3rd ইয়ারে আছে 4th ইয়ারে আছে এখনো জব শুরু করেনি, কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য যে আসলে আপনার ওয়ার্ক প্লেসে কিভাবে কাজ করতে হয়, সেই জায়গায় ডিজিটাল লিটারেসিটা কতটুকু দরকার, ডিজিটাল স্কিলস গুলো জানার কতটুকু দরকার, এই জিনিসটা আমরা করে থাকি। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমি যদি 6 বছর 7 বছর বা 10 বছর না 6-7 বছর আগের কথাই যদি চিন্তা করি, তখন যেই পরিস্থিতিটা ছিল, এখন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর তারপরে হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছে তাদের যে কম্বাইন্ড এখন এই জায়গাটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং এই প্রাধান্যটাই আসলে এখন এই জায়গাটাতে মেয়েদেরকে ডেভেলপ করছে। কিন্তু আমি বলবো যে এই জায়গায় আসলে অনেক কাজ করা প্রয়োজনীয়তা আছে। আমি এখানে জাস্ট একটা স্ট্যাট দিয়ে আরেকটা শেষ করবো। আমি প্রথমে যেভাবে বলেছিলাম যে 70% অলমোস্ট মেয়েরা অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে, কিন্তু
আপনার পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন তারা বলেছিল যে 2020 সালের পর থেকে তাদের কাছে যে রিপোর্টগুলো আসে 23,000 মেসেজ এসেছিল এবং 41,000 কল এসেছিল। তো যে পরিমাণ আর কি আপনার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সে অনুযায়ী কিন্তু তাদের যে মিথ গুলোর কারণে বা সোশ্যাল যে আপনার কি বলে ওটাকে যে বাধাগুলোর কারণে, হ্যাঁ ব্যারিয়ার্স গুলোর কারণে কিন্তু এই জিনিসটা আসে না এবং তারা অনেক সময় নিজের কাছে ব্লেমটা নিয়ে নেয়। ওই মিথের জায়গা থেকে অনেকটুকু কাজ করা দরকার আছে এবং ওই লার্নিংটা ওই অ্যাওয়ারনেসটা দরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাকসান্দা আপু, আপনি আসলে খুবই মানে ইনসাইটফুল কিছু মানে থটস দিয়েছেন এবং মানে আপনারা যে কাজগুলো করছেন তা আসলে খুবই ভালো লেগেছে। হ্যারাসমেন্ট থেকে শুরু করে টিকটকের মানে স্পিচ এবং ওখানে কিভাবে মানে কাজ করতে পারি খুবই মানে ইনসাইটফুল ছিল। আমি এ পর্যায়ে আমাদের বাকি যে স্পিকার্সরা আছে এনায়েত চৌধুরী, ইশতিয়াক ভাইয়া, রবার্ট স্যার, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের যদি এ ব্যাপারে আরো কিছু অ্যাড করতে চান অথবা কোনো বক্তব্য থেকে থাকতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানান। আমি কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া শিওর। ম্যাম যেটা বলছিলেন, আমি কথাটা শুনছিলাম যে ডিজিটাল ভাইয়া লিটারেসি। আমাকে আপু বলবেন প্লিজ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমি ফেসবুকে গত কয়েকদিনে হচ্ছে একটা প্যাটার্ন লক্ষ্য করেছি। প্যাটার্নটা হচ্ছে ফেসবুক যেহেতু এখন বাংলাদেশের লার্জেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন টার্মস অফ নাম্বার অফ ইউজার্স ফ্রম বাংলাদেশ, as per said, 50 million active users in internet, 38.2% of the total 160 million. So almost all of the internet users are now using Facebook. We can say that. So আমরা ফেসবুক থেকে যে ইনসাইট গুলা পাই সেগুলা পরবর্তীতে বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে হয়তো সেটা সত্য হইতে পারে। সো ফেসবুক এখন যেটা হয়, ফেসবুকে হচ্ছে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম যেটাকে বলা হয়, ওই রিলেটেড প্রচুর গ্রুপ হচ্ছে গ্রো আপ করে। সো ওরা যেটা করে, ওদের একটা প্যাটার্ন আছে, ওরা হচ্ছে খুবই সুন্দর গ্রাফিক্স ডিজাইনিং টিম হায়ার করে। সো ওই গ্রাফিক্স ডিজাইনিং টিমটা ওদের হয়ে বিভিন্ন ব্যক্তিগত আক্রমণ বলা যায় কিংবা হচ্ছে বিভিন্ন টাইপের প্রোপাগান্ডা ওদের পক্ষ থেকে ছড়ানোর চেষ্টা করে। অ্যান্ড অ্যাজ they have a very good graphic designing team, people generally think that একটা খুব সুন্দর গ্রাফিক্স এর মধ্যে একটা ইনফরমেশন দেওয়া মানেই ওইটা একটা সত্য ইনফরমেশন বা ওইটা একটা সঠিক ইনফরমেশন। সো এইটা এক পাখি। সাপোজ মুসলিম যে ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলা, ওরা হচ্ছে এক টাইপ অফ গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে এই জিনিসগুলা করে। আবার হিন্দু যে ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলো আছে খুবই কট্টরপন্থী, খুবই এক্সট্রিমিস্ট, মানে অন্য ধর্মকে একেবারে শেষ করে ফেলে এইরকম জায়গায়। সো ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা মানুষকে শেখানো খুবই দরকার যে আমি খুব চটকদার কোনো পোস্টার বা চটকদার কোনো পোস্ট দেখলে সেই ইনফরমেশনটা যে বাই ডিফল্ট সত্য হইতে পারে বা সেটাকে সঠিক বলে আমি ধরে নিব, এরকম বায়াস যাতে ক্রিয়েটেড না হয়। এটা যে কোনো ধর্মের ফান্ডামেন্টালিজম যেটা প্রমোট করে না কেন, সেই ক্ষেত্রে আমাদের খুবই সাবধান থাকতে হবে ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে। কারণ আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, ফেসবুকে অ্যাটলিস্ট এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা ছড়ানো হয় রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে। সো আমার কাছে ডেটা নাই, আমি স্ট্যাট দিয়ে বলতে পারবো না, বাট আমার কাছে নিজের ফিলিংস থেকে যেটা বলতে পারবো, নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, প্রোপাগান্ডা গুলো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে সবচেয়ে বেশি ছড়ায়। এবং যত ধরনের কন্ট্রোভার্সি, যত ধরনের একজন আরেকজনের এগেইনস্টে কথা বলা, সবকিছু কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে রিলিজিয়াস। সাম গ্রুপস আর দেয়ার হু আর বিলিভিং ইন ফ্ল্যাট আর্থ। এইটা কিন্তু বেশ বড় একটা জিনিস। প্রচুর বড় একটা গ্রুপ আছে বাংলাদেশে যারা বিশ্বাস করে পৃথিবী চ্যাপ্টা। এখন আপনারা বিলিভ করবেন কিনা জানি না, বাট ফেসবুকে এটা এক্সিস্ট করে। সো এটা শুধুমাত্র বাংলাদেশের ফেনোমেনন না, এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যেই ওরা অনেকগুলা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে। এরকম মানুষজনের গ্রুপের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ে। সো ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট যে আইডেন্টিফাই করতে পারা কোনটা আসলে কনস্পিরেসি থিওরি আর কোনটা আসলে অ্যাকচুয়াল ফ্যাক্ট। অ্যান্ড অ্যাকচুয়াল ফ্যাক্ট মানে এই না যে আমাকে সবসময় খুবই সুন্দর গ্রাফিক্স ইলাস্ট্রেশন সহ সুন্দরভাবে যে দিবে ইনফরমেশন সেই সব সময় হচ্ছে যে অ্যাকচুয়াল ফ্যাক্ট বলছে, এরকম না। আবার আরেকটা জিনিস আমি যেটা ফিল করি, এইসব গ্রুপগুলো জেনারেলি ফেসবুক মনিটাইজেশন পায় না। সাপোজ হচ্ছে আমি যদি একটা গ্রাফিক্স পোস্ট দেই, ফটো থেকে কিন্তু কোনো টাকা আসে না। আপনাকে ফেসবুক থেকে আর্ন করতে গেলে অফকোর্স ভিডিও দিতে হবে, এন্ড সেই ভিডিওটা 3 মিনিটের বেশি লম্বা হইতে হবে। 3 মিনিটের কম ভিডিওতে জেনারেলি ফেসবুক খুব একটা বেশি টাকা দেয় না। সো ওই গ্রুপগুলো আর্ন করে, কিন্তু ওইখান থেকে আমার মনে হয় না কোনো আর্নিং আছে। সো ওদের আর্নিং সোর্স আসলে কি, ওইটাও আসলে একটা খুবই রহস্যময় জিনিস যে ওরা আসলে কোত্থেকে টাকা পয়সা পায় বা কিভাবে সাস্টেইন করতেছে। তো আমি বলবো ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে
কন্ট্রোভার্সিকে আসলে চিনতে পারা এবং কন্ট্রোভার্সিয়াল টপিক এবং ফ্যাক্টের মধ্যে পার্থক্যকরণ করতে পারাটা, এটা একটা বড় আসপেক্ট হবে এবং হওয়া উচিত সামনের দিনগুলোতে। Thank you so much, Inad Bhaiya. So Bhaiya just said a very amazing thing that we need to be able to identify the conspiracy theory. So moving on to Ishtiaq Bhaiya or Robert Stallman sir, if you want to add anything more in that context, যেহেতু আমরা একটা পর্যায়ে আছি কনভারসেশনে, সো আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থাকে আপনারা শেয়ার করতে চাচ্ছেন। আমি চিকেন করতে পারি। আমি নিজেও একটা অনেক কিছু বলতে চাচ্ছিলাম, বাট ফার্স্ট অফ অল YPF কে মানে ধন্যবাদ ইনভাইট করার জন্য কথা বলতে। এই প্রজেক্টটা যখন আমরা প্রথমে শুরু করছিলাম তখন আমাদের আসলে মানে টিকটকের ফিল্ডটা বাংলাদেশকে কিভাবে করে এফেক্ট করছে এটা জানার আসলে আমাদের খুব দরকার ছিল। আমি কয়েকটা জায়গায় হাইলাইট করবো যে আমাদের পয়েন্ট অফ এক্সাইটমেন্ট মানে আমাদের হোপের জায়গাগুলো কোন জায়গায়, আর এই কশাস হওয়ার জায়গাগুলো কোথায়, যেটা বোধ আমাদের প্যানেলিস্টরা সুন্দর করে মানে প্রিভিয়াস ইয়েতে বলেছেন, ভাই বলেছেন, রাকশন দা আপু বলেছেন, খুবই খুবই ইন্সপায়ারিং। আমি একটু সামারাইজ করার চেষ্টা করছি, কয়েকটা জিনিস অ্যাড করি। ফার্স্ট অফ অল আমি প্রেজেন্টেশনটা খুব লাইক করেছি, থ্যাংকস ফর দ্য প্রেজেন্টেশন। আমি প্রেজেন্টেশন থেকে কিন্তু আমার একটু এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। আমি জানতে চাচ্ছিলাম যে ওখানে ওই পার্সেন্টেজ গুলোর মধ্যে ছেলে ভার্সেস মেয়ের রেসপন্স কতখানি, ওখানে বিভিন্ন সোশিও ইকোনমিক গ্রুপ থেকে যারা এসেছে তাদের রেসপন্স কতখানি, বিভিন্ন এজ গ্রুপ থেকে রেসপন্স এসেছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। প্লাস so okay, I guess well, yes, Robert, I'm trying to switch that to English, as Robert requested. So I was seeing that I was kind of like I'd be happy to see more from the presentation that Pradut presented, because the percentage that he showed didn't really reflect on what was the gender and age distribution of the participants, and also how the participants responded based on their socio-economic group. That's very important here. I understand that we targeted the university-going students, which already boxed them in within a certain age group, but we can also find people from different socio-economic group there, different political views there. And I think what would have a bit more impact on our understanding is how people from different political views are contributed to this TikTok platform as a contributor. I'm seeing this not because it's like a national politics-wise political discussion, but the way these political ideologies are different and who are being able to talk and who are not, and who are we excluding from this platform is very important there. So আমরা গত প্রায় 2014 সাল থেকে প্রায় 8 বছর ধরে আমরা রিসার্চ করছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে মিস ইনফরমেশন এবং হ্যারাসমেন্ট নিয়ে। এটা দুইটা পার্ট, একটা হলো পার্সোনাল লেভেলে, একটা মেয়েকে অ্যাটাক করা হচ্ছে তার ইনবক্সে বা কোনো কিছু পোস্ট করলে অনলাইনে। আমাদের যে অ্যানোনিমাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল সারাহা বা আজকে এফএম, ওখানে অ্যানোনিমাসলি মেয়েদেরকে অ্যাটাক করা হচ্ছে, আমরা সেগুলো দেখেছি। আমাদের যেসব ট্রান্সজেন্ডার কমিউনিটি আছে তাদেরকে প্রতিনিয়ত অ্যাটাক করা হচ্ছে, আমরা সেগুলো দেখেছি। এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট যেটা ইনাদ ভাই হাইলাইট করলেন যে মিস ইনফরমেশন গুলো প্রচুর পরিমাণে আসছে। এখন আমরা যদি দেখি আমাদের টিকটকের যে রিপ্রেজেন্টেটিভ, উনি বললেন যে স্পষ্ট কমিউনিটি গাইডলাইন নাকি আছে এবং সেটা ফলো করা হচ্ছে। আমরা সেটা সম্পর্কে আমাদের আরেকটু বেশি জানা দরকার যে কি ধরনের গাইডলাইন আছে এবং কারা সেগুলো ফলো করছে, কিভাবে। মানে আমাকে যদি আজকে মডারেটর করা হয়, আমি তো সব বিষয়ে পণ্ডিত না, আমাকে যদি বলা হয় বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের রিলেটেড কোনো একটা ইনফরমেশন ভেরিফাই করতে দেওয়া হয়, আমার তো সেই নলেজ নেই, আমি তো সেটা ভেরিফাই করতে পারবো না, তাহলে সেই নৃগোষ্ঠীর একজন মানুষকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের মডারেটর প্যানেলে আনতে হবে। এই ধরনের ইন্টারসেকশন গুলো আমরা কিভাবে খুঁজে বের করব, সেই জায়গাগুলো কিন্তু আমাদের পরিষ্কার না। আমি চাইলে পড়ো, আমার ইন্টেনশন যত ভালোই হোক, আমি যত ভালো গাইডলাইন নিয়ে আসি, আমি কিন্তু সব সমস্যার সমাধান করতে পারবো না। এই জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটা মোর ইনক্লুসিভ করতে হবে, সব জায়গার মানুষ আনতে হবে। তো এখান থেকে আমি ফার্স্ট আমার পয়েন্ট যে
who are being excluded from TikTok. It's a very important thing. এখান থেকে আমাদের শুরু করতে হবে, কারণ এখনো পর্যন্ত টিকটক শুধুমাত্র ইয়াং এনথুজিয়াস্টিক, আমরা খুবই প্রাউড, উই আর ভেরি প্রাউড অফ দেম। আমরা তাদের কথা শুনতে চাই এবং তাদের ডিজিটাল লিটারেসি দরকার, এভরিথিং। I'm 100% on that. বাট আমি কেন দেখতে পাচ্ছি না আমার মায়ের বয়সী লোকজন টিকটকে তেমন আছে? তারাও তো উইমেন। আমরা যদি উইমেনদের কথা বলি, আমরা কেন শুধুমাত্র ইয়াং উইমেনদের কথা বলছি, কেন এডুকেটেড উইমেনদের কথা বলছি, বাকিরা কোথায়? তো এটা একটু আগে রাকসানদা খুব সুন্দরভাবে বলছিলেন যে কত মেয়েরা আজকাল মোবাইল ফোন ব্যবহার করছে, স্মার্টফোন ব্যবহার করছে। কই, আমরা তো ওই পপুলেশনটাকে দেখতে পাচ্ছি না কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। আমাদের ওই জায়গাটাই হিট করতে হবে যদি আমরা প্ল্যাটফর্মটাকে ডেমোক্রেটাইজ রিয়েলি করতে চাই, যে হু আর বিং এক্সক্লুডেড। নাম্বার 2 হলো ফর টিকটক, যেটা কিনা অন্য প্ল্যাটফর্ম গুলো থেকে আলাদা। টিকটকের কন্টেন্ট কিন্তু খুব স্ট্রিক্টলি কন্ট্রোলড বাই টিকটক ইটসেলফ। আমি ফেসবুকে কি দেখি, আমার সোশ্যাল নেটওয়ার্কে কে আছে সেটার উপরে কানেক্টেড, সো আই ক্যান হ্যাভ সাম সর্ট অফ কন্ট্রোল ওভার হোয়াট আই সি হিয়ার। কিন্তু টিকটকে একটার পর একটা আমার কাছে আসতে থাকে, ভিডিও আসতে থাকে, এবং আমি না চাইলে সেটাকে স্কিপ করতে পারি, কিন্তু আমাকে কিছুক্ষণ দেখতে হয় যে জিনিসটা কিসের উপরে। তো এটাই হলো মোর কন্ট্রোল ওভার আ সাইকোলজি অফ আ পার্সন, যে তাকে আমি কোন দিকে ড্রাইভ করবো। এটা একদিক থেকে ভালো হতে পারে, একদিক থেকে খারাপ হতে পারে, কিন্তু এটা স্ট্রঙ্গার ওয়ে অফ মানে কন্ট্রোলিং আ পপুলেশন। নাও আমাদের এই জন্য জানতে হবে যে কারা এটার ডেটাটা দেখছে, এবং টিকটকে যে পিছনে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম কাজ করছে, যে একজন মানুষকে তারা কিভাবে প্রোফাইলিং করছে, হোয়াট আর দ্য থিংস দ্যাট টিকটক থিঙ্ক দিস পার্সন মাইট লাইক, যেটা তারা তার নিউজ ফিডে পাঠাচ্ছে, সেই জিনিসটাই আমাদের কিন্তু বোঝার ব্যাপার আছে। এবং সেটা নিয়ে আমার মনে হয় যে ইন ফিউচার আমরা যদি কাজ করি, এই জায়গায় আরো ডিপার জায়গায় যেতে হবে, নাহলে আমাদের এনগেজমেন্ট গুলো অনেকটা অবজারভেশন সারফেস লেভেলে চলে আসছে। আমরা ভেতরে কিন্তু আসলে টিকটকের অ্যালগোরিদমটা আমরা জানছি না, যে টিকটক কিভাবে জানছে যে কোন কোন জিনিসগুলো আমি পছন্দ করি। আমি যদি কোনো পেজকে ফলো না করি, তারপরেও যে জিনিসগুলো দেখাচ্ছে সেটা কিসের উপরে ডিপেন্ড করে দেখাচ্ছে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার যেটা ডিজিটাল লিটারেসির কেসে, এবং আমি খুব খুশি হয়েছি যে ওয়াইপিএফ এর এই ডিজিটাল লিটারেসি এবং কন্টেন্ট ক্রিয়েশন প্রোগ্রামটা হয়েছে। আমি এখানে কয়েকটা জিনিস বলতে চাই, যে কোন জায়গাটাতে আমাদের বাংলাদেশের রেসপেক্টে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হয়। বাংলাদেশের টেকনোলজি কনজাম্পশন ফর মোস্ট অফ দ্য কেসেস ইন্ডিভিজুয়াল না, এটা কমিউনাল। তার মানে কি? তার মানে হলো ইভেন একটা মোবাইল ফোনও, একটু আমরা যদি সোশিও ইকোনমিক ডিফারেন্ট গ্রুপের দিকে যাই, ইটস নো লঙ্গার আ পার্সোনাল ডিভাইস, it's a device owned by the whole family. A mobile phone is shared by all the members of a family. So এই একই ফেসবুক অ্যাকাউন্ট, একই টিকটক অ্যাকাউন্ট ফ্যামিলি সবাই মিলে ব্যবহার করছে। তো ইন দ্যাট কেস আমার যেটা প্রশ্ন সেটা হলো যে একটা মেয়ে যদি আজকে টিকটক করে, তাহলে পরে সোসাইটি কি তাকে মেনে নিতে পারে? তার কি বিয়ের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ ভূমিকা রাখবে কিনা? এটা একটা বাংলাদেশের রুরাল অঞ্চলের জন্য অনেক বড় প্রশ্ন। আমরা প্রায় আজকে 5 বছর ধরে যশোর এলাকার যেসব রুরাল এরিয়াতে, ওখানে ডিজিটাল লিটারেসি নিয়ে আমরা কাজ করছি, ডিজিটাল মানুষের অ্যাকসেপ্টেন্স নিয়ে কাজ করছি। প্যাসিভ ইউজার হতে অনেকেই হ্যাপি, যে তারা মোবাইল ফোনে ফেসবুকও দেখবে চুপচাপ, কোনো ইভেন লাইক কমেন্টও করবে না, মেয়েদের কেসে বিশেষ করে। কিন্তু তারা সেখানে কোনো অ্যাক্টিভ রোল ভিজিবিলিটি তারা রাখতে চায় না, কারণ এই নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটা জানায় এখানে একটা স্টিগমা, এখানে একটা ট্যাবু। আর সেখানে যদি একটা মেয়ে এসে সে যদি টিকটকে কোনো কিছু প্রেজেন্ট করে, তাহলে পরে সেটা মানে আরো বড় সমস্যা হতে পারে তার ফ্যামিলির জন্য, কারণ ফ্যামিলির সবাই সেটা জানছে, তার পাড়ার সবাই জানছে। এই জিনিসগুলো কিন্তু, সো ডিজিটাল লিটারেসির এই পার্টটা কিন্তু ইন্ডিভিজুয়ালের না। আমি ওই মেয়েকে হয়তো শিখাতে পারি কি করে টিকটক তৈরি করতে হয়, ওই মেয়ে হয়তো মোটিভেটেডও হতে পারে, বাট হাউ অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, হাউ অ্যাবাউট দ্য কমিউনিটি দে আর লিভিং ইন? তাহলে আমাদের একটা ব্রডার সোশ্যাল মুভমেন্ট লাগবে। এই যে এনআর ভাই যে বলছেন যে লোকজনের ধারণা ক্রিঞ্জ, এই জিনিসগুলো দূর করার জন্য আরেকটু ব্রডার কমিউনিটি লাগবে। এখন মানে একই সাথে কিন্তু আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। সোসাইটির এক শ্রেণীর লোক ভাবছে যে টিকটক ক্রিঞ্জ, আবার আরেক শ্রেণীর লোক তারা শুধুমাত্র টিকটকই দেখে, তারা নিশ্চয়ই সেটাকে ক্রিঞ্জ ভাবে না। সোসাইটিতে ডিভিশন হয়ে যাচ্ছে, এটা আগেও ছিল এখনো হবে। এটা সম্ভবত আমাদের খুব একটা মানে অতটা চিন্তা করার ব্যাপার না। কিন্তু যেই সোসাইটি টিকটক দেখছে, আমরা যদি ওই সোসাইটিটাকে ট্যাপ অন করি,
ওদের মধ্যে যে সোশ্যাল ইনজাস্টিস গুলো আছে ওগুলোকে যদি আমরা তুলে আনতে পারি তাহলে পরে আমরা মনে হয় বেটার আমরা টিকটকের এই বাংলাদেশের সিচুয়েটেড কনটেক্সটে তার সোশ্যাল ইস্যুগুলোকে কিভাবে হ্যান্ডেল করছে বেটার আমরা দেখতে পারবো। কারণ আমি বলি কতগুলো, আমরা যখন ইভেন ডিজিটাল হ্যারাসমেন্ট নিয়ে কথা বলছিলাম, আমরা যখন সমাজের একটা শ্রেণীর কাছে গিয়েছিলাম ওখানকার নারীরা আমাদের কমপ্লেন করছিল যে আমার সোশ্যাল তারা হ্যারাসড ফিল করেছে, কারণ তারা একটা ফেসবুকে একটা ভিডিও কন্টেন্ট করেছে, সেখানে একজন খুব সমালোচনা করেছে এবং তার মনে হচ্ছে যে সে মেয়ে দেখে এত হার্শ ভাষায় তাকে সমালোচনা করেছে, এটাকে সে একটা জেন্ডার হ্যারাসমেন্ট হিসেবে নিচ্ছে। অন্যদিকে ওই সেম ধরনের কনটেক্সট আমরা যখন নিয়ে যাচ্ছি সমাজের আরেকটা জায়গায়, সেখানে আরেকজন নারী বলছে কই ওনাকে তো খারাপ কোনো কথা বলেনি, ওনাকে তো গালি দেয় নাই, আমার ইনবক্স দেখেন, আমার ইনবক্সে লোকজন বাজে বাজে ভাষায় গালি দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য এই যে হ্যারাসমেন্টের ডেফিনিশনও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একই ডেফিনিশনে কিন্তু আমরা সব জিনিসকে ধরতে পারবো না। যে যেমন সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স গ্রুপ আলাদা হচ্ছে, এই প্রবলেম গুলো কিন্তু আলাদা আলাদা গ্রুপিং হয়ে যাচ্ছে। এই জন্য ডিফারেন্ট গ্রুপের আমাদের রিপ্রেজেন্টেটিভ লাগবে, যে সেই গ্রুপের মানুষগুলো কিরকম বোঝার জন্য, এবং তাদের সঙ্গে আমাদের কাজ করতে হবে এই পার্টিকুলার সমস্যাগুলোকে সমাধান করার জন্য। তো আমি মনে করি এই জায়গাটাতে আমাদের মানে ইন্টারসেকশনালিটি ফ্রেমওয়ার্ক আমরা যেটা বলি সেটাকে আনা খুব ইম্পর্টেন্ট, যে সমাজের সব জায়গার মানুষকে আমরা টিকটকে দেখতে পাচ্ছি কিনা, এই প্রশ্নটা প্রথম করতে হবে আমরা যদি ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করি, এবং শুধু কনজিউমার হিসেবে না, তাদেরকে আমরা প্রডিউসার হিসেবে আমরা দেখতে চাই। এবং সেটা দেখতে হলে আমাদের প্রতিবন্ধকতাগুলো কি, প্রতিবন্ধকতাগুলো কি শুধু এটাই যে তারা আজকে মোবাইল ফোন পাচ্ছে না বা মোবাইল ফোন ব্যবহার করতে পারে না বা টিকটক ব্যবহার করতে পারে না? আমার ধারণা এই সমস্যাটা খুব কম মানুষের, অলরেডি 80% উপরে মানুষজন স্মার্টফোন ব্যবহার করছে। আসল সমস্যাটা সামাজিক জায়গায়। আজকে আমি যদি ফেসবুকে কোনো কিছু পোস্ট করি, পরের দিন কি আমি এটার একটা মানে কেউ এসে আমার দরজায় নক করবে কিনা, বা আমাকে সমাজ আজকে কি একঘরে করে দিবে কিনা, এইসব কিন্তু মানুষের কাছে বড় প্রশ্ন। তাহলে আমাদের অ্যাক্সেসিবিলিটিকে আমরা যদি ট্রু করতে চাই, তাহলে এডুকেশনের মধ্যে, ডিজিটাল লিটারেসির মধ্যে কোন লিটারেসিটা ঢুকাতে হবে, কোন নলেজটা ঢুকাতে হবে যেন আমাদের এই টিকটক প্রডিউসাররা সেফার থাকে। তো আমি এই পয়েন্টগুলো জাস্ট অ্যাড করবো যে ব্রডার পার্সপেক্টিভটা বোঝার জন্য, যে আমাদের এই যতগুলো ডেটা উঠে আসছে, যতগুলো কথা উঠে আসছে, আলোচনাগুলোকে সামারাইজ করার জন্য। তো থ্যাংক ইউ। আমি অন্যদের কাছ থেকে আরো শুনতে চাইবো। Thank you so much, Said Bhaiya. So next, আমি Robert স্যারের কাছে চলে যাচ্ছি. I'll just briefly state everything that's been talked about. So today we have Robert Stolman sir, who is the project manager of UNDP. And as we know, UNDP have always been working for the cause of better learning, and when it comes to youth and digital world, they have initiated multiple projects. And one of the most relative projects for our today's discussion was the Digital Khichuri Challenge, which I believe Robert sir has been leading, and which was a social hackathon that brings together and supports the youth in creating narratives and platforms that promote peace, tolerance, and diversity, actively counter hateful and divisive narratives, which also highlights a big parts of our discussion today. And on top of that, Sarah, I'd like to tell you that we have further discussed the women's presence right now in the digital world, and how should TikTok address the social issues of security they are having, and should like in rural and urban area, if all are available to the social platform. So if you could just discuss the overall your comments, I've messaged you in that. So if you can just discuss how young people are exposed to and engaged with communication, and how UNDP is addressing those problems related to digital literacy, and along with utilizing TikTok as a social media platform, and what are the incentives that can be taken to tackle the security requirements of its users. Thank you, sir. Yeah, thank you so much. Can you hear me well? Yes, sir. Yeah, good. No, thanks, and thanks for the summary. I have to apologize. My Bangla is not that good, but so good to be here, and I can see that you have really invited very expert panel. So I feel honored to be here. No, it's also your presentation was good, and I do believe that we need to look more also to how to work through TikTok and how to reach audience, and particularly the youth. I mean, from our observations is that actually there are many newcomers in social media using TikTok,
because of the ease of operating. And if you don't want to do your own content creation, if you just want to follow posts, you don't even need an account. So even though I think there is more study needed, but our first impression is that there are many newcomers using TikTok. And that actually, that has risk and opportunity. I mean, the risk, of course, if you're a newcomer, that you are less digital literate than others are more vulnerable. But on the other hand, TikTok would also be an ideal social media platform to promote and to teach people about digital literacy. So that's why I think your study is really interesting, and perhaps even after the program, I would like to know more, because I think you had to summarize your findings. Like you said, the disinformation, hate speech, we see it's on the rise. The big crises like the COVID crisis, and also the Taliban takeover, the war in Ukraine, they're all drivers of disinformation. And digital literacy, but also, as we call it, media literacy is really important. We should never take things granted what is produced to us. I mean, I could give you just a very short example from my own life experience. I have Facebook friends all over the world, and also in my home country, the Netherlands. And you all have seen, the debates about vaccines, about COVID. And I have a few friends in the Netherlands who are quite skeptical about vaccines. And one of them, he was sharing a post and coming from an article. And while I was reading it, I started to feel really uncomfortable about the language used. And actually, I traced back, because most of the stories are coming from web pages. And then I found out that actually it came from an alt-right page, with all sorts of news of hatred, racism, all sort of really harmful contents. And so I just contacted my friend. I said, look, I don't want to get with you into the discussion on vaccines, yes or no. I said, do you know what sort of organization post you are sharing? And when he found out, actually, it was quite a big shock to him, but he had picked up from someone else. And so it went on. So I think that what's really important is that, of course, the youth nowadays is getting the information from social media. They will not spend much time in watching news channels like CNN, BBC, and Al Jazeera. I don't want to say that these news channels are always right, but there are checks and balances before something is getting out. But if you get your information from pages and sites, that's really important to check. I think also very easily we are sharing news. I mean, if you're or post, we spoke with Meta, Facebook, after Durga Puja violence last year, where you also had this Facebook post, what was rapidly spreading, and it was partly also fueling the violence. Meta also observed actually many people, unknowingly actually were sharing and liking those posts, and it became viral. And so I think with digital literacy, but also a better behavior, knowing people that think well before you start sharing something online is really important. I think your question about women in particular, I think the first thing comes to my mind is also still the relatively low participation of women in the digital space. Some studies showed that I think it's somewhere around maybe 30 or 40% only women are on the digital space, or even less. And that makes it a very male and a youth, mostly youth dominated space. So in terms of getting it more inclusive and safe, you should try to get more women into the digital space. But there it also comes to the cyberbullying. It's not really a safe place. So I think we have to put a lot of efforts in the digital space to make it safe and more inclusive for women, and that we also do particular trainings and support and affirmative actions for women to enter into the digital space. I'm glad that you mentioned about the Digital Kitchen Challenge. This is definitely something that we want to work through. We strongly believe that the digital literacy but also digital citizenship and media citizenship is best to be promoted by youth.
by peer-to-peer. We do see that, of course, there is a role for parents to play and for teachers. But if you're talking about youth, I think the most effective we are in if it can be through other inspired youth, and that is something that we're trying to do with the Digital Kids Challenge, and come supporting their ideas to make the digital space more inclusive. So let me stop for the time being with this. Thank you. Thank you so much. Thank you so much, Robert, sir. Like, we are having such a fruitful conversation. I wish we had more time. At this point, I'd like to ask a common question to all our speakers today, as we're almost at the end. How can youth step up to overcome the barriers when it comes to digital literacy? If everyone can speak a little bit about it. So we're starting with Rakshanda ma'am. Please go ahead. আমি ওটাতে যাওয়ার আগে দুই একটা পয়েন্ট একটু বলে নিই। কনভারসেশন আই থট এটা বললে ভালো হবে। এটা হচ্ছে ইস্তিয়াক ভাই এবং রবার্টের কথা পরে থেকে। সেটা হচ্ছে যে যখন আমরা আর কি সোশ্যাল মিডিয়াতে থাকছি, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আপনার প্যারেন্টাল গাইডলাইনটা থাকা খুবই দরকার। যারা হচ্ছে ভালনারেবল ইউথ কেন বেশি হচ্ছে আমাদের as a human being, বা আমরা যদি যেটা প্রবলেম হয়, we are more on victimizing the people. এটা এই মাইন্ডসেটটা মানে আমাদের মধ্যে বেশি, যে আমরা হচ্ছে ভিকটিম ব্লেমিং বেশি করি। তো আমাদের যেটা আসলে করা উচিত, যে নট নেসেসারি যে আমাদের সবসময় যারা আর কি ইউজ করছে প্ল্যাটফর্ম বা ইউজ যারা আছে তাদেরকে ব্লেম না করে, why not train or empower the parents, তাদেরকে আছে এটা আপনার খারাপ জায়গাগুলো কি কি, কোন জায়গায় ক্রিঞ্জ গুলো হতে পারে, কোন জায়গায় আপনার অনলাইন সেফটি বিষয়গুলো জানা দরকার। আমি গুগলের একটা দেখেছি এবং ওদের সঙ্গে যখন কাজ করার সময় বি ইন্টারনেট অসম নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে অনেক ধরনের গাইডলাইন আছে। সো এটা একটা ভালো জিনিস, বা কমিউনিটিজ ইউটিলাইজ করা যেতে পারে, এটা একটা ভালো। গুগলের একটা ইনকিউবেটর আছে জিকশ, এটা হচ্ছে হ্যারাসমেন্ট ম্যানেজমেন্ট টুল এরকম একটা। সো এটা অনেক ইফেক্টিভ একটা জিনিস। এই ধরনের টুলস আনা আমার মনে হয় খুবই আর কি সময় উপযোগী এই জিনিসগুলো। আর হচ্ছে যে আমরা ইউজারের কথা বলছি, এবং এর পাশাপাশি কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার আছে, ব্লগার আছে, ওমেন জার্নালিস্ট আছে, তারা কিন্তু ম্যাসিভলি তাদের হচ্ছে প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে তাদেরকে হ্যারেস করা হয়। ওই জায়গাতেও অনেক বেশি কাজ করা যেতে পারে। অ্যান্ড অলসো হচ্ছে যে আমরা ডিজিটাল লিটারেসির কথা বলছি, এবং আমাদের পাশাপাশি মনে রাখতে হবে আমরা কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকেও খেয়াল রাখতে হবে। আমরা শুধু ডিজিটাল লিটারেসি দিতে হবে না, এবং এর থেকে আরো অনেক বেশি জানতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সবকিছু এখন চেঞ্জ হয়ে যাবে। আমাদের পুরা চিন্তার জায়গা থেকে বলেন বা আপনার ডেটা নিয়ে অনেক কিছু করা আছে, তো এই জায়গাটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আমাদের শুধু স্টেমে আগিয়ে আছি, আপনার এই জায়গায় আগাতে হবে, এতটুকু বিষয় নিয়ে থাকলে হবে না। কদিন পরে হচ্ছে পুরো জব সেক্টর, জব মার্কেট পুরো ধরনের চেঞ্জ হয়ে যাবে। কদিন পর বের হবে যে আপনার কপিরাইটের যে কি বলে এটাকে লয়ার, আপনার ইন্টারনেটে হচ্ছে কন্টেন্টে যে জায়গাটা আছে, যে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আমরা এখন অনেক কথা বলি, কয়দিন পরে হচ্ছে এই কন্টেন্ট মডারেশনের জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মডারেশন, কি ধরনের কন্টেন্ট আসবে, কন্টেন্টে যে আপনার কত বড় একটা জায়গা এখানে খেলবে, আমাদের ওই জায়গাগুলো থেকেও মেয়েদেরকে অনেক বেশি এম্পাওয়ার করতে হবে, ওই জায়গাগুলো ইন্ট্রোডিউস করতে হবে। আমরা এখন বলছি যে ডেলিভারি করে হচ্ছে মানুষজন ডেলিভারি করছে, কদিন পর ড্রোন ডেলিভারি করবে সবকিছু, তাই না? তো ওই জব মার্কেট টোটালি ডিফারেন্ট হয়ে যাবে ফর আপনার আপকামিং 20 ইয়ার্সে। আর আরেকটা হচ্ছে যে রবার্ট, I must say that the Digital Khichdi Challenge was an amazing program, and I was very much lucky to get involved with the program and also get involved with the Peace Talk Cafe. And I am really happy that UNDP organizing such amazing programs for the youths. Thank you so much, Rakshanda Apu. Moving on to Inayat Bhaiya, আপনি যদি আমাদের লাস্ট কোয়েশ্চেনটা এবং আপনার কিছু কমেন্টস শেয়ার করতেন। থ্যাংক ইউ ইশফা। আমি রাকসান্দা আপুর লাস্ট যে কথাটা থেকে শুরু করবো, যে হচ্ছে ইনফ্লুয়েন্সারের নিজেরা যখন হ্যারাসমেন্টের শিকার হয়। সো এটা দুই ধরনের হ্যারাসমেন্ট আছে। একটা হচ্ছে একজন পার্টিকুলার প্রোফাইল থেকে হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার, স্পেশালি হচ্ছে ফিমেল ইনফ্লুয়েন্সারের কমেন্ট বক্সে যে হচ্ছে বলে আসলো যে তুমি ক্রিঞ্জ সামথিং 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 এরকম কিছু একটা। বাট বাংলাদেশের হ্যারাসমেন্ট অন্য লেভেলে হয়। সেকেন্ড টাইপ অফ হ্যারাসমেন্ট, এটা হচ্ছে
একটা পেজ সাপোজ ওইটার 50K ফলোয়ার্স বা 100K ফলোয়ার্স আছে, সো ওরা হচ্ছে যে ওই ইনফ্লুয়েন্সারকে নিয়ে একটা মিম টাইপের কিছু একটা পোস্ট করে এন্ড খুবই গ্রাফিক্স সুন্দর ইলাস্ট্রেশন দিয়ে পোস্ট করে, এন্ড ওইখানে কমেন্ট বক্সের মধ্যে যে হিউজ পরিমাণে হা হা, হিউজ পরিমাণে খুব বাজে কমেন্ট এইগুলা শুরু হয়। সো ইনফ্লুয়েন্সারের নিজের কমেন্ট বক্সে যখন উল্টাপাল্টা কমেন্ট আসে বা হ্যারাসিং কমেন্ট আসে, এটা সে নিজে কন্ট্রোল করতে পারে, সে হচ্ছে কমেন্ট বক্সটা অফ করে দিতে পারে, ডিলিট করতে পারে, সবকিছু কন্ট্রোল আছে। কিন্তু যখন অন্য একটা পেজ এরকম হ্যারাসমেন্ট করে এবং সে যখন ওইখানে যে দেখে, সাপোজ আমি যদি একটা ইনফ্লুয়েন্সার হই, আমি যখন ওইখানে যে দেখবো যে 4,000 5,000 মানুষ হাহা দিতেছে আমার পোস্টের মধ্যে, বা আমাকে নিয়ে কোনো আমার এগেইনস্টে কোনো কিছু একটা বলা হচ্ছে বা আমাকে ক্রিঞ্জ বলা হচ্ছে এরকম জায়গার মধ্যে, স্পেশালি যদি আমি ফিমেল হই, তখন তো হচ্ছে আরো বাজে একটা পরিস্থিতির মধ্যে যায়। এবং ওই জিনিস যখন আমার কোনো ফ্যামিলি মেম্বার দেখে, কারণ আমি তো এটা ডিলিট করতে পারতেছি না, সো আমি বলতে পারি ওই পেজের যে অ্যাডমিন তাকে বলতে পারি যে আপনারা দয়া করে এটা নামায় নেন বা কোনো কিছু বলা যায়, কিন্তু ওরা তো এটা মানবে না। সো ওরা পাবলিসিটি হচ্ছে ওদের নেগেটিভিটি দিয়ে, ওরা যত নেগেটিভিটি ছড়াবে ওদের ফলোয়ার তত বাড়বে, দ্যাটস দ্য পলিসি অফ দেম। তো এই হ্যারাসমেন্ট গুলা খুবই বাজে ধরনের হয় যখন হচ্ছে হাজার হাজার মানুষকে আমি কোনো কন্ট্রোল করতে পারতেছি না এন্ড আমার এগেইনস্ট তারা বলেই যাচ্ছে। সো এইটা একটা অন্য ধরনের হ্যারাসমেন্ট, এটা এক্সপোনেনশিয়াল হ্যারাসমেন্ট আমি যদি বলি। সো এইটাকে কিভাবে কন্ট্রোল করা যায় আমি জানি না এখন পর্যন্ত। এটার একটাই হচ্ছে ওদের এগেইনস্টে আবার কোন একটা আমি পোস্ট যদি দেই, সো এটা আসলে একটা কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া ওয়ার টাইপের হয়ে যাবে, যে আমি একটা পোস্ট দিচ্ছি, আবার আমি জেনারেলি এরকম পোস্ট দেই না, বা হচ্ছে তার কারণ দেখা যায় যে আমার চেয়ে কম ফলোয়ার ওয়ালা যারা আছে ওরা যদি আমাকে অ্যাটাক করে তাহলে হচ্ছে ওরা বেশি ফলোয়ার পাবে, এন্ড এটা ওদের একটা কাইন্ড অফ গোল থাকে। সো বেশি বেশি ফলোয়ার ওয়ালা যে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটররা আছে ওদেরকে হচ্ছে যে বেশি পরিমাণে ছোট ফলোয়ার ওয়ালা পেজ অনেক অ্যাটাক করে। সো অ্যাটাক করে করে হচ্ছে নিজেদের ফলোয়ার কামায়, যে তখন দেখা যায় যে ওই কন্টেন্ট ক্রিয়েটরের যে হেটার আছে ওরা আবার ওইখানে কমেন্ট বক্সে নিজে একদম কমেন্ট ফ্লাড করে। তো এই ব্যাপারগুলো আসলে খুবই টেকনিক্যাল, আমি জানি না এগুলো আসলে ভবিষ্যতে কিভাবে ট্যাকেল দেওয়া হবে বা সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করবে, ফেসবুক কোনো ফিচার ইন্ট্রোডিউস করে কিনা এই এই বা ফেসবুক বলি, টিকটক বলি, ইউটিউব বলি, যে কোনো প্ল্যাটফর্ম, টিকটক কিভাবে হচ্ছে যে এই জিনিসগুলোকে হচ্ছে হ্যান্ডেল করবে পরবর্তী সময়গুলোতে, এটা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ হবে বলে আমার মনে হয়। সো একটা জিনিস হচ্ছে যেটা ইশতেক ভাই বলছিলেন যে টিকটকের মতো মিডিয়াতে মেয়েরা এখন কেন নাই, বা হচ্ছে যে ইনক্লুশনটা কেন আসলে হচ্ছে না, কারণ আমি যদি বলি প্রপারলি ডিভাইসের আসলে ঘাটতি নেই, কারণ এখন সবার হাতে একটা মাইক্রোফোন আছে, সো মাইক্রোফোন খুবই চিপ এখন, একটা ফোন আছে অ্যাটলিস্ট, সো খুব এখন ফোনের কোয়ালিটি খুবই ভালো। সো টিকটককে বলা হয় সবচেয়ে বেশি ইনক্লুসিভ প্রত্যেক এতগুলা ইয়ের মধ্যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে, কারণ টিকটকে ভিডিও বানাইতে হইলে আমার অ্যাটলিস্ট গিয়ারের দিক থেকে তেমন একটা কোনো টেনশন করা লাগে না। এখানে অনেক হাই বলা যায় যে আমি একটা স্মার্টফোন দিয়ে আমি খুব ভালো কোয়ালিটির ভিডিও বানাই ফেলতে পারবো। টিকটকের নিজস্ব কিছু ফিচার আছে যেগুলা অনেক হাই কোয়ালিটি সফটওয়্যারের মধ্যে গিয়ে পেতে হয়, যেটা টিকটকের মধ্যে অলরেডি বিল্ট ইন। টিকটকে মিউজিক অ্যাড করা যায়, যেটা খুব, এবং টিকটককে ফলো করে হচ্ছে পরবর্তীতে ইনস্টাগ্রাম রিলস এন্ড ইউটিউব শর্টস ওরা হচ্ছে যে জাস্ট সেম মেকানিজমটা ফলো করছে। সো টিকটকের এখানে একটা হিউজ অ্যাডভান্টেজ আছে আমার মনে হয় যে, এবং অনেক হিউজ একটা নাম্বার অফ ইউজার্স তারা পাচ্ছে রাদার দেন ফেসবুক এন্ড ইউটিউব, এন্ড এটাকে তারা কিভাবে কাজে লাগাবে এটা আসলে তাদের ব্যাপার। এখন বাংলাদেশে হচ্ছে টিকটকের ইউজটা আমরা যদি খুব ভালোভাবে করতে পারি, এটা আমাদের ইউথের জন্য এন্ড বর্তমান যে টিকটক ইউজার গ্রুপ আছে তাদের জন্য বেশ বেনিফিশিয়াল হবে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ YPF ফর এনগেজিং মি ইন দিস প্ল্যাটফর্ম। আমি আসলে প্রথম থেকেই আমি YPF এর সাথে মনে হয় আমি অনেক কয়টা দুইটা প্রজেক্টের মধ্যে ছিলাম, এক্স্যাক্টলি, এন্ড ওয়ান অফ দ্য প্রজেক্টস হ্যাজ গন ভাইরাল লাইক 180K ভিউজ অর সামথিং in TikTok, which was very amazing for me because আমার জেনারেল ভিডিওগুলো জেনারেলি এত রিচ পায় না, ওইটা নিয়ে হচ্ছে যে বেশ ভালো রকমের রিচ পাইছিল। সো এটা আসলে প্রুফ করে যে সোশ্যাল মিডিয়ার বা টিকটকের মধ্যে হচ্ছে যে এডুকেশনাল কন্টেন্টের একটা কিন্তু ডিমান্ড অলরেডি আছে। সো আমরা যদি আসলে নিজেরা দিতে থাকি দেন হচ্ছে এটা প্রমোটেড হবে, এবং আমরা যদি আসলে না আসি বা কন্টেন্ট ক্রিয়েটররা যদি আসলে না দেয় তখনই আসলে ওই ভ্যাকেন্সিটা ফিল আপ করে গার্বেজ কন্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে YPF can be a bridge between TikTok and the content creators, that ওই কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাকচুয়াল যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যাতে বেশি বেশি আরো টিকটকে কন্টেন্ট দেয়, বা হচ্ছে শিক্ষণীয় কন্টেন্ট যেগুলো আছে সেগুলো যাতে দেয়, লাইক দিস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা আমার কাছে মনে হয় যে হিউজলি সাকসেসফুল এই পুরো অডিয়েন্সটাকে হচ্ছে গ্যাদার করার জন্য। এরকম ক্যাম্পেইন যদি সামনে আরো হয় আই গেস এটা পুরো কমিউনিটির জন্য ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।
Ined Bhaiya. So lastly, Robert Stolman sir and Ishtiaq Ahmed Bhaiya, I'd like to have your comments with a question from our viewers today. What strides can be taken up to mitigate the negativity of social media usage, especially among the youth? So I'd like both of you to comment on your overall experience in this webinar and to this question. Thank you so much. Who wants to go first? I can give you this question. Okay, Since we have been since we have been starting this misinformation and hate speech in Bangladeshi online social sphere for the last 8 years or so, one thing that I can say is that there are some social problems and then there are some online social problems. So the problems of like one person defaming others is a social problem. We have seen this even before, like a social media emerged, and that's a kind of like a political tool. And an online platform, you do not actually want to, put a surveillance on people so that they don't say bad things about others, because then people will see that we are, carteling on their freedom of speech. And there are, at times we all probably have, mocked other people too, and if that doesn't happen, in fact, it is not a very good political platform either. We have seen that, when a previous president of the United States, Donald Trump, was in power, there were many, social media platforms which had more than millions of followers, and the only job that they had was to mock Donald Trump. And people didn't take an offense. Most people didn't take an offense on them. So where exactly this differs from when someone attacks someone, much lesser known than Donald Trump, because for that particular person, he or she, they're important for themselves, right? So when, you are not saying anything when Donald Trump is being mocked, but you are raising a flag when, some other person is being flagged is not, something you can do. So that's a social problem. We need to learn about etiquette. We need to respect other people's opinion. When we criticize someone, we don't need to go to their personal level, family level, or we don't need to be mean. So these are a social etiquette. That's something you cannot probably, control by imposing another rules and platforms on social media. You can probably make a change on controlling this misinformation part, but not, being mean is something that it's a people problem. It's not a technology problem, I would say. So that apart, then the next step about misinformation, and that's something like Robert said, and I want to build on that. When, this is a kind of like a very straightforward strategy that many people follow. Like when you hear something, you want to verify that. And for verifying that, you sometimes go to like an internationally renowned platform. Like you check that on Google, you go to Washington Post, you go to New York Times, you go to BBC or CNN to verify whether that's true or not. But that doesn't work for most of the news that you find in Bangladeshi context. If someone says that this thing happened in my neighborhood, well, New York Times is not going to come to the rural place of Bangladesh to verify whether that actually happened or not. But for many Bangladeshi people, that matters a lot. This is where I believe these international news media platforms, which have more credibility, need to have more representatives from different places of Bangladesh. So these places are less researched, they are less important for these global news media platforms. That's where people get this void, this blank where misinformation takes place. So this is number one. Number two is for many other people, this secular, a news media platforms are not, reliable. They think that they are coming from the West. They have a particular, idea in their mind. So then they don't trust them. So you also need to find out who are the people, who are the, local leaders that people actually trust on. And we have to work with them, not we have to work against them. If big religious leaders, they say something, and which, is factually wrong, you need to talk to them, work with them. And so that in the next lecture, they tell people that, well, I was probably wrong, I was misinformed, but this is the right news. You should not take a stance against them, because you may fight the win showing the fact, but you will lose the audience. And
for EU, the most important thing is to get the audience, and you cannot do that by fighting with them. And that's a wrong strategy that we see a lot of, like a political campaign actually taking a stance on. This is where I think this whole, misinformation campaign against misinformation need to be designed well. We need to have more representations from the people from all pockets of our community, not leaving anyone alone. And that kinds of like a broad inclusive mindset is needed for fighting misinformation, in my opinion. Thank you so much, Ishtaq Bhaiya, for sharing your opinion. Moving on to Robert Stolman, sir. Please share your final comments, and I've messaged you the question too. Yeah, thank you so much. And thank you so much for giving me the extra support in your translations. Very much appreciated. Yeah, I also follow up to our the previous speaker, Ishtaq Ahmed. To keep the digital space is a public space, and we're all using it. It has great opportunities. We can share our ideas. We can find information. We connect with people all over the world. And of course, to keep the digital space safe, there is a big role for the tech companies and also for governments. But I think we as users can also play part of having this public. It's like a park or a street. We as people walking there or playing in a park. We can also determine about what's the overall experience. What's the overall culture in such a place. So I think as users we also need to really understand well how we can contribute to a more digital space. I mean, there are stuff. I mean, let's, for instance, if there is a bank robbery of a bank, we will not step to the bank robbers, and because we will call the police. So there are also certain things. If you observe something on the digital space, what's real crime or really dangerous, you need to find ways how to report it. It's not smart. I mean, I can, for instance, it sounds very simple, fact checking, and but I can tell you, that we are not encouraging all youth organizations to get into fact checking, because determining if something is disinformation or not is not without risks. And so you need to know, what sort of role you can play in a safe way. But in terms of observing cyberbullying, in terms of seeing people using inappropriate language. I mean, I just give you the example that I saw someone I knew was all of a sudden he was changing a post from an alt-right site. So I think there is an etiquette about what you should not and not to do. But I think as an active user, we should also look after other users and have empathy on them and observing. And then we, as the users who somehow know more or maybe are more digital literate than others, we should also play our role in keeping this digital space more free. And I especially want to say again, also what we talked about the women, the still low participation of women and girls in the digital space. We all have to contribute to a more safer space where women more easily will feed in. So there is a responsibility for us all to keep it safe, but we should also know our limits in case in what we can do and what we better leave over to tech or to government. And I think you all know that there is a cybercrime unit also with the counterterrorism and transnational crime units, and I know they're very responsive to complaints, so that they can always be contacted. Thank you. Thank you so much. I'd like to express my earnest gratitude to all our speakers today. It was really a fruitful conversation. I wish we had more time. At the end, Zawad Shams, আমাদের টিম মেম্বার, তার আজকে ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, বাট তিনি একটি ফিল্ড ভিজিটে গিয়েছেন, and in that part UNDP is always there for YPF. UNDP have a lot of collaborations with YPF in field visit. তো আজকে তাদের শরীয়তপুরে একটি ফিল্ড ভিজিট ছিল। আমি এখন জাওয়াদ শামসের ভিডিওটি প্লে করতে চাচ্ছি, এবং সেই সাথে সকলকে আবারও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। গুড ইভিনিং এভরিওয়ান। সবার শুরুতে আমি সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। ফিল্ডে থাকার কারণে আমি আজকে এই ক্লোজিং ডায়োটাতে আমি থাকতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। ফিল্ড ভিজিটে আমি যখন শরীয়তপুরে রয়েছি, শরীয়তপুরে বিভিন্ন জায়গায় আমরা মাঠ পরিদর্শন, বিভিন্ন ধরনের ইন্টারভিউ নিয়ে একটা বিশেষ দিক দেখতে পেরেছি। দিকটি হয়েছে যে
আমাদের যারা যুব সমাজ আছে তারা অনেক বেশি আগে থেকে মোবাইল প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। অনেক জায়গায় অ্যাডিক্টেড টার্মটাকে খুব খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন শিক্ষক, বিভিন্ন অধ্যক্ষ এবং বিভিন্ন পিতামাতা আমাদেরকে জানিয়েছে যে তারা এই মোবাইল গেমিং এ আসক্ত হওয়ার কারণে তাদের পড়ালেখাতে মনোযোগ দিচ্ছে না, তারা তাদের পরীক্ষা খারাপ করছে। বিষয়টা তাদের কথায় যতটা সাধারণভাবে ফুটে ওঠে, হয়তো গবেষণার মধ্যে দিয়ে আরো গুরুতরভাবে ফুটে উঠতে পারে। তবে আমি বিশ্বাস করি আমরা যারা এখানে আছি, আমরা ওয়াইপিএফ, কন্টেন্ট ক্রিয়েটার্স, পেনিয়াল ল্যাব, ইউএনডিপি, টিকটক, আমরা সবাই একসাথে কাজ করে সামনের দিনগুলোতে এই পরিবর্তনগুলো আনতে পারবো। সবার শুরুতেই এনআই চৌধুরী ভাইয়াকে ধন্যবাদ জানাই আমাদের এই সেশনটাতে জয়েন করার জন্য। তিনি তার বিভিন্ন জ্ঞানধর্মী বা গবেষণাধর্মী কন্টেন্টগুলো দিয়ে বারবারই আমাদেরকে একটা নতুন জিনিস জানাতে চান, এবং এই জানানো চাওয়ার মধ্যে দিয়ে কিন্তু একটা দিক প্রকাশ পায়, সেটা হচ্ছে যে আমাদের তরুণরা যে শুধুমাত্র ফানি ভিডিওস, মিম এসব নিয়ে পড়ে আছে তাই না, তারা নতুন জিনিসকে জানতে চায় এবং নতুন জিনিস নিয়ে কাজও করতে চায়। ইউএনডিপি কে ধন্যবাদ জানাই, কারণ ইউএনডিপি আমাদের দেশে যেভাবে করে কাজ করছে এবং আমাদের যুব সমাজকে এম্পাওয়ার করার জন্য যেভাবে কাজ করছে সেটা আসলেই প্রশংসনীয়। And thank you to UNDP representative for joining this meeting and this closing dialogue and making time for us. We're really grateful. তারপর আমি ধন্যবাদ জানাতে চাই প্রিনিয়াল ল্যাবের কো-ফাউন্ডারকে। আমরা জানি যে আমাদের ডিজিটাল সেফটি বা ডিজিটাল স্পেস নিয়ে যখন কথা বলি, নারী বিষয়ক বা উইমেন রিলেটেড যেসব হ্যারাসমেন্টগুলো হয় সেটা বারবার ফুটে ওঠে। যদি আমি শুধু টিকটকের কথাই বলি, টিকটকে আমরা অনেকবার অনেক ধরনের রিপোর্ট দেখতে পাই। প্রায় প্রতিবার কোভিডের সময় প্রায় প্রতি মাসেই বা প্রতি সপ্তাহে এই ধরনের রিপোর্ট আসতো যে কোথাও না কোথাও কিছু না কিছু হয়েছে টিকটক রিলেটেড, যেখানে কোনো নারী হয়তো হেনস্থ হয়েছে বা কোনো নারী কোনো আক্রমণের শিকার হয়েছে বা কোনো নারী টিজড হয়েছে। যেটা দেখা যায় যে অনেক সময় আমাদের মা বা বোনেরা যারা আছে তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে এইসব কথাগুলো পুলিশকে জানায় না। তারা ভাবে যে জানালেই হয়তো আরো সমস্যা বেড়ে যাবে। এবং আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে তাদের কাছে ইনফরমেশন গুলা বা তারা কিভাবে পুলিশকে কন্ট্যাক্ট করবে বা তারা কিভাবে ল এজেন্সি গুলাকে কন্ট্যাক্ট করবে এই বিষয়ে তারা অবগত না। আমি বিশেষ করি প্রিনিয়াল যেভাবে কাজ করে যাচ্ছে এবং অন্যান্য এই ধরনের অর্গানাইজেশন যেভাবে কাজ করে যাচ্ছে, আগামী দিনগুলোতে আমাদের মা বোনেরা আমাদের ডিজিটাল স্পেসে আরো সেফ ফিল করবে, আরো ভালোভাবে তারা ইন্টারনেটের সুবিধা নিতে পারবে, এবং ইন্টারনেট দিয়ে যে আমরা একটা গ্লোবাল ভিলেজ বলা হয় বা আমরা যে একটা ডিজিটাল বাংলাদেশ বলছি, সেই ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সর্বশেষে আমি টিকটকে ধন্যবাদ জানাতে চাই। টিকটক যদি এই ওয়ার্কশপগুলো অ্যারেঞ্জ না করতো, আমরা বাংলাদেশের 10টা বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি শুরু করে এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির যারা যুব সমাজ আছে তাদের সবার সমস্যাগুলো কিন্তু ভিন্ন। তারা ডিজিটাল স্পেস অথবা ইন্টারনেটটাকে ইউজও করছে ভিন্নভাবে, এবং তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, মোবাইল ফিনিশিং স্ক্যামের শিকার হচ্ছে। আমরা জানতে পেরেছি যে এইসব রিজিয়নগুলোতে কোনটা কোথায় বেশি হয়, এবং আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কেন বেশি হয়, এটা কিভাবে কমানো যায়, এবং সামনের দিনগুলোতে আমরা কি কি পলিসি বানালে এই মানুষগুলো এই ধরনের সমস্যার শিকার হবে না। সর্বশেষে আমি বিশ্বাস করি ডিজিটাল সেফটি কোনো একটা অর্গানাইজেশন বা একটা ব্যক্তি দ্বারা এটা সম্ভব না, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ওয়াইপিএফ সবসময় বিশ্বাস করে যে কোলাবোরেশন ইজ আওয়ার ওয়ে ফরওয়ার্ড। উই বিলিভ ইন কোলাবোরেটিভ লার্নিং অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটিস। তাই আমি আশা করবো সামনের দিনগুলোতে ওয়াইপিএফ, ইউএনডিপি, টিকটক, প্রিনিয়াল ল্যাব এবং এনআই চৌধুরী ভাইয়ের মতো যারা অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমাদের যুব সমাজকে গাইডলাইন প্রোভাইড করে যাচ্ছে, তারা সবাই মিলে একসাথে কাজ করতে পারবো, and we'll make a safe digital space for our future generation. We'll make a safe digital space for the people of our country, and we'll make a safe digital space for the youth of our country. Thank you very much. Thank you. Ami, Rakshanda ma'am, Inaz Choudhury bhaiya, Robert Storman, Ishtaq Ahmed, thank you all for coming here today and give your valuable time. It was a really wonderful discussion with you all, and I hope we can engage in future too. Thank you so much. Thank you so much, guys. Assalamu alaikum. Good night. Stay safe and well.